তো আজকে এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে 5টা 16। আজকে কামারপুকুর জয়রামবাটি, ওখানে কোনোদিন যাইনি। আজকে ওখানে দেখবো কি আছে আর আপনাদেরও দেখা। বাবা যাচ্ছে, দাদান যাচ্ছে, দিদুন যাচ্ছে, মামা যাচ্ছে। তো শুনতেই পেলেন, তোজো বলে দিল যে আমরা কোথায় যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম। তো সেই জায়গার নাম হলো কামারপুকুর আর জয়রামবাটি। হ্যাঁ, এই দুটো স্থানে আমরা ঘুরতে গেছিলাম। একদম ভোরবেলা বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে, তখন সূর্য উঠছে আর চারিদিকে পুরো লাল আভাতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্রকৃতিটা। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের সামনে দেখছিলাম। তখন কিন্তু বেশ ঠান্ডাও লাগছিল সকালের দিকটা। তো আমরা সবাই ট্রেনে বসে আছি, একসাথে বসেছিলাম। আর একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আগের বছরে মানে 2023-এ বাবা মারা যখন এসেছিল জগদ্ধাত্রী পূজায়, তো তারপরে কিন্তু আমরা গেছিলাম মায়াপুর নবদ্বীপ। তো সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই বছর 2024-এ আমরা কামারপুকুর আর জয়রামবাটি ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, অনেক দিন আমার এই জায়গাটা ঘোরার খুব ইচ্ছে ছিল, মানে শ্রী শ্রী ঠাকুরের এবং শ্রী শ্রী মায়ের জন্মস্থান দেখার ইচ্ছে অনেক দিনের ছিল। সেই ইচ্ছেটা ফাইনালি পূরণ হলো। তো আমরা অটো ধরে সোজা চলে গেলাম বাস স্টপেজে। আর বাস স্টপেজে গিয়ে আমরা বাস ধরলাম, সোজা চলে গেলাম লাহাবাজার। তো আমরা এখন বাসে এসেছি। তো বাস থেকে এবার বাস ছাড়বে, কামারপুকুর যাবে। তারপর আমরা কামারপুকুরে গিয়ে ঘুরবো, মানে যেখানে হচ্ছে আপনাদের জন্মস্থান, সেটা আমরা ঘুরবো আর আপনাদেরও দেখাবো। টাটা। তো এই যে আমরা লাহাবাজারে নেমে গেছি। আপনারা যখন কামারপুকুরে যাবেন তখন এই বাসে করে লাহাবাজারেই নামবেন, তাহলেই কিন্তু সামনে আপনারা সমস্ত শ্রী শ্রী রামকৃষ্ণের যে জন্মভিটে, রামকৃষ্ণ মঠ, সমস্তটা আপনারা দেখতে পাবেন। আর রাস্তার দুপাশে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন, এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটাও করে নিতে পারবেন। তারপরে রাস্তার ডান দিকেই পড়ছে রামকৃষ্ণ মঠ। 1951 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরাই এই মঠটা তৈরি করিয়েছিলেন। মঠের সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলপনা করা, রাস্তার মাঝখানেও কিন্তু খুব সুন্দর আলপনা করা। আর এখানে মন্দির দর্শনের সময়টা লেখা আছে দেখুন। তারপরে আমরা মঠের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু এখানে কোনো রকম ভিডিও বা ফটো তোলা নিষেধ। তারপরেও আমি একটু করেছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। ভেতরে পরিবেশটা দেখুন কতটা সুন্দর, মানে এখানে এলেই একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি একটু ভিডিওটা করেছিলাম। চারিদিকে বাগান দিয়ে সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন। আর ডান দিকে এখানে অফিস ঘর আছে, ওখানে আপনারা প্রসাদের কুপন এবং মঠে থাকার জন্য যোগাযোগ করতে পারেন। তো আপনাদের একটা আম গাছ আমি দেখাবো এবারে। দেখুন যে আম গাছটা 168 বছর আগে ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। এই যে এই সেই আম গাছ যেটি ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে 1-2 মাস আগে বুকিং করতে হয়। আর আপনারা এখানে এসে অফিসেও যোগাযোগ করতে পারেন এখানে থাকার জন্য। যাই হোক, তো আমরা মঠের বাইরে গিয়ে দেখলাম এরকম একটা সুন্দর গাছ। আর আমি এইরকম গাছ প্রথম দেখলাম। ফুলগুলো দেখুন, কাণ্ডেতে ফুলগুলো হয়েছিল। আর এই ফুলগুলোর নামও নাকি হাতি ফুল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, দাঁড়িয়ে আমরা ফটোও তুলছিলাম। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি হালদার পুকুরে। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং তার বন্ধুবান্ধব সবাই মিলে কিন্তু এই পুকুরেই স্নান করতেন। তাই এই পুকুরের স্বচ্ছ জল কিন্তু আজও সবাই পবিত্র মনে করে মাথায় ছিটায় এবং বাড়িতেও নিয়ে যায় গঙ্গার জল হিসাবে। তারপরে চলে গেলাম পাইনদের বাড়ি। এই পাইনদের বাড়িতে নাকি ছোট্ট গদাই আসতেন রামায়ণ মহাভারত শুনতে। এই বাড়ির বংশধরেরা এখনও নাকি এখানে থাকেন। বাড়িটি দেখতে পাচ্ছেন পুরো মাটির। আর এখানে সুন্দর বাড়ির সামনে কিন্তু আলপনা করা আছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কত সুন্দর এখানে আলপনা করা আছে। বাড়িটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। উঠোনটা দেখুন কত সুন্দর, এখানে একদম গাছপালা দিয়ে পরিপাটি করে সাজানো। আর এখানে দেখুন সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। একটা তুলসী গাছও আছে ওখানে। দেখুন কতটা সুন্দর ভেতরটা, খুব সুন্দর নিরিবিলি, একদম শান্ত, মানে প্রকৃতির কাছাকাছি যেন চলে এসেছি এরকম মনে হচ্ছিল। আর এখানে একটা দরজাতে লেখা আছে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি দুটি জিনিস সহ্য করি না, মানুষের অহংকার ও ভক্তের চোখের জল।
আর এখানেই পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণ নাট্যস্মৃতি মঞ্চ। রামকৃষ্ণদেব যখন এখানে যাত্রাপালা করতেন তখন শিবরাত্রির দিন শিব সেজে যাত্রাপালা করার সময় উনি জ্ঞান হারিয়েছিলেন। তো এটি শ্রী রামকৃষ্ণ নাট্যস্মৃতি মঞ্চ হিসাবেই রাখা আছে। খুব সুন্দর, আমরা পুরোটা ঘুরে দেখে নিলাম। তারপরেই চলে এলাম জমিদার লাহাবাবুদের পাড়ায়। তো এই যে জমিদার লাহাবাবু, এনার পুরো নাম ছিল ধর্মদাস লাহা, কিন্তু ওনাকে লাহাবাবু হিসাবেই সবাই ওখানে চিনতেন। আর এই ছিল ওনাদের বিষ্ণু মন্দির, মানে এটা লাহাবাবুদেরই তৈরি করা বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরটা দেখুন কত সুন্দর, পুরো 3টে খিলানে তৈরি, অপূর্ব সুন্দর লাগছে। আর মন্দিরের গায়ে কিন্তু প্রচুর টেরাকোটার কাজ, দেখুন কত সুন্দর। এই মন্দিরটির নিচে আবার একটি ঘরও আছে। প্রচলিত আছে যে বর্গীরা যখন আক্রমণ করত তখন এই লাহা জমিদারের পরিবার এই মন্দিরের নিচে যে ঘরটি থাকতো সেখানে ওরা লুকিয়ে থাকতো। দেখুন মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরের উঠোনে খুব সুন্দর পুতুল দিয়ে কিছু জিনিস এখানে সাজানো আছে, মানে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এই যে দেড়েক গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুরে আগমন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মানে শ্রী শ্রী রামকৃষ্ণের পিতা। তো এখানে সেই সব জিনিসগুলোই এখানে দেখানো হয়েছে। এই যে দেখুন সাধু সেবা করছে গদাধর মানে ঠাকুর, তখন ছোট্ট একদম গদাই দেখতে পাচ্ছেন। আর এই যে গদাধরের বিবাহ সেটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে লাহাবাবুদের গয়না ফেরত, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন রাসলীলা হচ্ছে এখানে। আর এই যে এখানে দেখা যাচ্ছে কংসবধ, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখুন কামারপুকুরে লাহাবাবুদের বিষ্ণু মন্দির, সেটাই এতক্ষণ আপনারা দেখলেন। এবারে আপনাদেরকে দেখাবো লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। খুব সুন্দর দেখুন দুর্গা দালানটা এখনও কিন্তু খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, সেটা দেখেই কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ভেতরে কিন্তু তখন একটা দুর্গা মায়ের পিকচার রাখা ছিল। এই যে দেখুন দুর্গা মায়ের এই যে কাঠামো, এটা কিন্তু বাইরে রাখা আছে। আর এই দুর্গা দালানের ঠিক উল্টো দিকেই রয়েছে লাহাবাবুদের পাঠশালা। এখানেই ছোট্ট গদাই অর্থাৎ গদাধর শ্রী শ্রী ঠাকুর পড়াশোনা করতে আসতেন 5 বছর বয়সে। ঠাকুর কিন্তু এই যে বাঁধা ধরা নিয়মকানুনের মধ্যে পড়াশোনা করতে একদমই পছন্দ করতেন না, তাই পাঠশালা কিন্তু তার শেষ করা হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু ঠাকুর মাঝে মাঝে ভগবানের ধ্যান করতে করতে ধ্যানস্থ হয়ে পড়তেন এখানে। আর এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, এখন এটা টিনের ছাউনি করা হয়েছে। আগে কিন্তু এখানে খড়ের ছাউনি করা ছিল, সেটা এখন পুরোটাই টিনের ছাউনি করে দেওয়া হয়েছে। আর এখানে যে সমস্ত জায়গাগুলো এখানে আছে বিখ্যাত জায়গাগুলো, সেগুলো এখানে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এই যে দেখুন ওপরটা কিন্তু পুরো টিন, আগে কিন্তু এটা খড়ের ছাউনি দেওয়া ছিল, এখন সেটা পুরোটাই টিন দিয়ে করা হয়েছে। আর এটি হলো গোপেশ্বর শিব মন্দির, যেখানে শ্রীরামকৃষ্ণের মা হত্যে দিয়েছিল। ঠাকুর যখন বিভোর হয়ে গেছিল মায়ের সাধনা করতে করতে, তখন সবাই মানে ঠাকুরের মাকে বলেছিল যে তোমার ছেলে পাগল হয়ে গেছে। তো ছেলেকে ঠিক করার জন্য এই শিব মন্দিরেই মা চন্দ্রামণি দেবী হত্যে দিয়েছিল। আর এবারে আপনাদেরকে যে মন্দিরটি দেখাবো এটি হলো ভবতারিণী কালী মন্দির, সেটি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন ভবতারিণী মায়ের এই যে রূপ, আর এখানে বসে আছেন মায়ের কাছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। এবার আপনাদেরকে দেখাবো ভারত বিখ্যাত কামারপুকুর। মানিক রাজা কামারদের কাজের সুবিধার জন্যই কামারদের দিয়েই এই পুকুর নাকি খনন করিয়েছিলেন, সেই জন্য এই পুকুরের নাম হলো কামারপুকুর। এবার আপনাদেরকে দেখাবো চিনু শাকারির বাড়ি, যেটা এখন গদাধর বিদ্যালয় হিসাবে পরিচিত। এই চিনু শাকারি কিন্তু প্রথম বুঝতে পেরেছিলেন যে গদাধরের মধ্যে দৈবিক শক্তি আছে। তো সেটা বোঝার পর তিনি আবেগের বশে সবাইকে সে কথা বলে দিয়েছিলেন। তো সে কারণে কিন্তু তার পরিবার পুরো ধ্বংস হয়ে গেছিলো, মানে পরিবারে কিন্তু কেউ আর ছিলেন না। তো এই জায়গাটা পড়েছিল যেহেতু কোনো বংশধরেরা আর বেঁচে ছিলেন না, তাই রামকৃষ্ণ মঠ এই জায়গাটা নিয়ে একটা বাচ্চাদের বিদ্যালয় এখানে স্থাপন করেছিলেন।
তারপরে আমরা চলে গেলাম ওই কামারপুকুরে রামকৃষ্ণ মঠের ভিতরে। আমরা চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদের কুপন আমরা কেটে নিয়েছিলাম, আর প্রসাদ খাওয়ার জন্য লাইনে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন। আর এখানে খুব সুন্দর সিস্টেম করা, একদম লাইন দিয়ে এরকম দাঁড়াতে হয়। হাত ধোয়ার জন্য কিন্তু এখানে দেখুন কল আছে, কোনো সেটা অসুবিধার ব্যাপার নেই, হাত ধুয়েই আপনারা খেতে বসতে পারবেন। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, এখানে মানে 500 জন লোক কিন্তু একসাথে বসে খেতে পারেন, মানে বুঝতে পারছেন কতটা বড় হল। তো সেখানে সুন্দর এখানে বেঞ্চ পাতা আছে, বসে কিন্তু খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা করা। আর আমরা ওখানে খেয়েছিলাম ডাল আর একটা সবজির তরকারি, আর খেয়েছিলাম সয়াবিনের তরকারি, আর যেটা আমি কোনোদিনও খাইনি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো চাটনি, যেটা আমি ওখানে প্রথম খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর খেয়েছিলাম পায়েস। এটাই ছিল ওখানকার প্রসাদ। তারপরে আমরা চলে গেছিলাম একটু হালদার পুকুরে রেস্ট নিতে। আর জয়রামবাটি যাবো বলে, কিন্তু জয়রামবাটি খুলবে 3:30, তো ওই জন্য আমরা এখন রেস্ট নিচ্ছি। একটু ক্লান্ত হয়ে গেছিলাম খেয়ে দিয়ে, এখন ওই জন্য রেস্ট নিচ্ছি সবাই, আমি, দাদা, দিদুন, মা, বাবা। যে পুকুরে রামকৃষ্ণদেব স্নান করতে আসতো, তো ওই পুকুরটায় আমরা একটা বেড কভার পেতে আমরা এখন রেস্ট নিচ্ছি। একদম পুকুরের সামনে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর জয়রামবাটি গিয়ে যা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো। তো এবার আপনাদেরকে সাইড সিনগুলো দেখাবো। তো আমরা প্রথমেই যেটা দেখেছিলাম সেটা হলো বুধির শ্মশান। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এই যে গাছের নিচে এখানেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বসে ধ্যান করতেন। রাস্তায় যেতে যেতেই আবার একটা কলেজ দেখলাম, তো সেটা আমি জাস্ট টোটো থেকে আপনাদেরকে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, ওটা দেখার পর আমরা চলে গেলাম ওই গ্রামের মধ্যেই একটি পুরনো মন্দির দেখতে। মা কালীরই একটি মন্দির, এখানে মায়ের জনি পড়েছিল। তো এই যে আপনাদেরকে দেখাবো আমি, গেটটা বন্ধ ছিল, তো আমি বাইরে থেকেই ভিডিওটা করছিলাম। আর এই গ্রামে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন, আর এখানে আসার পর উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তো এখানে পুরোটা ডিটেলসে লেখা আছে, আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন। আর এই যে দেখুন পুরো মন্দিরটা পাথর দিয়ে বাঁধানো, আর এরকম আছে একটা পুরনো বট গাছ। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, একদম শান্ত নিরিবিলি পুরো। তো এটি হচ্ছে শ্রী শ্রী বিশালক্ষী মন্দির হিসাবে এটি পরিচিত। তো বিশালক্ষী মা তো মানে মা কালীরই এক রূপ। তো যাই হোক, তারপর মাকে প্রণাম করে ওখান থেকে আমরা টোটোতে করে যখন যাচ্ছিলাম, তখন এরকম দেখছিলাম 2 তলা এরকম মাটির বাড়ি, যেটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল। তো তারপর আমরা এখানে একটা খাল দেখলাম। এই খালের এখানে নাকি ভূতরা আগে যারা এখান থেকে মিষ্টি নিয়ে যেত, মিষ্টির হাঁড়িতে করে যারা মিষ্টি নিয়ে যেত, তাদের কাছ থেকে মিষ্টি নিয়ে নিত কেড়ে। তো এই সেই জায়গাটা, তো বুদির খাল বলে এটাকে। তারপর চলে গেছিলাম একটি শিব মন্দিরে, আর এই যে পাশেই আছে চিরু সাঁকারির সমাধি মন্দির, এই যে দেখতে পাচ্ছেন। আর এটি হলো শিব মন্দির, এখানে আমরা শিবকে দর্শন করলাম। এখানেও কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রামণি দেবীও কিন্তু এই মন্দিরে এসে পুজো করতেন। তো আমরা সেখানে এসে বাবার দর্শন করে বাবাকে প্রণাম করে তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। এবারে আমরা যাচ্ছি দেরেক গ্রামে। এই যে দেখুন রাস্তার দুপাশে কীরকম ধান জমি। কামারপুকুর থেকে ঠিক 4 কিলোমিটার দূরেই রয়েছে এই দেরেক গ্রাম। এখানেই রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে আছে। তো সমস্তটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলের বাগান, বিভিন্ন রকম ফুল, রঙ্গন ফুল, টগর ফুল, আরও বিভিন্ন রকম ফুল দিয়ে খুব সুন্দরভাবে সামনেরটা দেখতে পাচ্ছেন সাজানো গোছানো, একদম মন ভালো করার মতন পরিবেশ। আমরা এখানে অনেক ছবি তুলেছিলাম, এত সুন্দর পরিবেশ, মানে দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। তো এবারে আপনাদের দেখাবো রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটেটা। দেরেক গ্রামের জমিদার ছিলেন রামানন্দ রায়। তো সেই সময় তিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মিথ্যে মামলায় সাক্ষী দিতে বলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের বাবাকে মিথ্যে একটা মামলায় সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু তিনি এই কাজ করতে রাজি হননি। তার ফলে তার ওপর অত্যাচার শুরু হয় এবং তিনি বাধ্য হন শেষে এই গ্রাম ছেড়ে কামারপুকুর চলে যেতে। তো এটি হলো শ্রীরামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে। তারপর আমরা ওখানে একটু পাঁপড় খাচ্ছিলাম, এখানে নাকি পাঁপড় নাকি খুব বিখ্যাত।
তো সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু পাঁপড় খাচ্ছিলাম। এবার আমরা যাব মা শারদা জন্মস্থান অর্থাৎ জয়রামবাটি দর্শন করতে। রাস্তায় যেতেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দেখে একটু নেমেছিলাম, কিন্তু ওখানে ফটো ভিডিও করা যেহেতু নিষেধ তাই আমরা কিছুই করতে পারিনি। তারপর চলে এলাম দেখতে শ্রী শ্রী শারদা মা এবং শ্রী ঠাকুরের প্রথম সাক্ষাতের জায়গা দর্শন করতে। এই জায়গাতেই মায়ের সাথে বাবার প্রথম সাক্ষাৎ হয়েছিল। মা যখন এখানে যাত্রাপালা শুনতে এসেছিলেন তখন নাকি মায়ের যে ঠাকুমা জিজ্ঞাসা করছিলেন তুমি কাকে বিয়ে করবে, তো মা বাবাকে দেখিয়ে বলেছিলেন আমি ওনাকেই বিয়ে করব। তারপর চলে এসেছিলাম দেখতে ঠাকুরের দিদির বাড়ি। এটি হলো ঠাকুরের দিদির বাড়ি। এখানে ঠাকুর আসতেন, এসে যাত্রাপালা দেখতে যেতেন ভাগনার সাথে। তো এই জায়গাটি দর্শন করার পর আমরা চলে গেলাম শ্রী শ্রী শারদা কানন দেখতে। জায়গাটা খুব সুন্দর, খুব মনোরম। এই যে দেখুন গেটের সামনেই লেখা আছে শ্রী শ্রী মাতৃ মন্দির, আর ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো যেতে আমাদের, তাই একটু লাইটটা কম লাগছে এখানে। এখানে একটা সুন্দর পদ্ম পুকুর মতন করা আছে দেখুন। শারদা মায়েরা ছিলেন 5 ভাই আর 1 বোন। মা ছিলেন সবার বড়। তিনি আর তার ভাইয়েরা মিলে এই যে ঘাটটা দেখছেন এটি হচ্ছে আমোদর ঘাট। এই ঘাটে এসে মা এবং তার ভাই বোনেরা স্নান করতেন। এখানে বসে ভাই বোনদের সাথে মুড়ি আর বেগুনিও খেতেন। মায়ের কিন্তু মুড়ি আর বেগুনি ভীষণ প্রিয় ছিল। আর ঘাটের ঠিক পাশেই রয়েছে শারদা মায়ের বাবা মায়ের সমাধি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন 2টো মন্দির করা আছে, ওটি হলো শারদা মায়ের বাবা মায়ের সমাধি। আর এই যে পুরো ভেতরটা এরকম ছিল। আর এখানে একটু কৈলাস পর্বতের মতো করা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা শিবলিঙ্গও আছে। এই যে দেখুন শিবলিঙ্গ করা আছে। তো তারপর আমরা এখানে সব কিছু দেখার পর আমরা বেরিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন 5টা গাছ, মানে পঞ্চবটি, আমলকি, বেল, অশোক, বট এবং অশ্বত্থ, এই 5টা গাছ মিলে পঞ্চবটি এই জায়গাটাকে বলা হয়। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা শ্রী শ্রী মাতৃ মন্দির দর্শন করতে। আর এখানে প্রচুর মাটির জিনিসপত্র বিক্রি হয়। খুব সুন্দর সুন্দর মাটির শঙ্খ দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু সুন্দর বাজানোও যায়। তো যাই হোক আমরা ওখানে একটু দেখে তারপরে ভেতরে প্রবেশ করলাম। এখানেও সেই একই নিয়ম, ফটো তোলা নিষেধ। তো সেই কারণে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। ওই 1-2 ফটোই জাস্ট তুলতে পেরেছিলাম, ভিডিও করতে পারিনি। তো আপনারা এখানে এলে দেখতে পারবেন। তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বের হলাম। বেরোনোর পর দেখছি এরকম প্রচুর দোকান রাস্তাঘাটে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচার, এখানে এলে আপনারা কিন্তু অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন, যেমন শাড়ি, ব্যাগ, চাদর এবং বাড়িতেই রাখার জন্য খুব সুন্দর সুন্দর সাজানোর জিনিস, অনেক কিছু এখান থেকে কিনে নিতে পারবেন। তো আমি এখান থেকে নিয়েছিলাম এই যে সুন্দর একটা পিঙ্ক কালারের উলের ব্যাগ নিয়েছিলাম এখান থেকে, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। আর ভাই, আমার ছেলে মানে তোজো, ওরা নিয়েছিল একটা বই। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখুন এই ব্যাগটা আমি নিয়েছি। তারপর শারদা মায়ের প্রিয় খাবার বেগুনি আর মুড়ি আমরা খেলাম, খেয়ে সোজা বাড়ি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।